ধনু রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। তো এতদিন ভাগ্যের ঘরেই ছিল, অবস্থানটাও ভালো ছিল, কিন্তু কেতুর সাথে তো জুতি ছিল। তো এবার কেতুর সাথে জুতিটা ভঙ্গ হলো। এই 28 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করছে এবং সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করবে, যেটা ধনু রাশির ক্ষেত্রে কর্মের ঘর। তো মঙ্গলদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনে ধনুরাশি কোন দিক থেকে সফলতা পাবে, কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। জুলাই মাসে অনেকগুলো পরিবর্তন হয়ে গেল ধনুরাশির ক্ষেত্রে, এবং প্রত্যেকটি পরিবর্তনই এই ধনুরাশির যথেষ্ট পক্ষে রয়েছে। শনির বক্রি অবস্থা, নিজের নক্ষত্রে বক্রি হয়ে যাওয়া, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির উদয় অবস্থা, দেবগুরু বৃহস্পতি উদয় হলো, এবং যে নক্ষত্র থাকছে সেটা রাহুরই নক্ষত্র, এবং রাহুর উপর আবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি, রাশির উপর সপ্তম দৃষ্টি, লাভের ঘরেও দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির। কেতুর নক্ষত্র পরিবর্তন হলো, কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে নবম ঘরে। নবম ঘরে কেতু থাকা মানে যতই গভীর, যতই তলে মিশে যাক ধনুরাশি, তাও দাঁড়ানোর ক্ষমতা থাকবে। নবম ঘরে কেতুর এতটাই ক্ষমতা থাকে। অর্থাৎ কেতুর যে পরিবর্তনটা, এটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন, এবং কেতু এইখানটাতে একদম একা থাকছে বর্তমানে। আবার সূর্যও রাশি পরিবর্তন করবে, তখন সূর্যের সাথে এক মাসের জুতিটা থাকবে, তারপরে সূর্য আবার রাশি পরিবর্তন করে নেবে। তো যাই হোক, কেতু কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে এই ধনু রাশিকে, বহু দিক থেকে উন্নতি চরম শিখরে নিয়ে যাবে। তো এবার মঙ্গলের যে রাশি পরিবর্তন, মঙ্গল কর্মের ঘরে অবস্থান, আর অপরদিকে আবার শুক্র রাশি পরিবর্তন করলো, দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের অবস্থান হয়ে গেল, দুই গুরুর মিলিত দৃষ্টি এখন রাশির উপরে থাকছে। তো যে গ্রহের মানচিত্রটা উঠে এসছে এবং নক্ষত্রগতভাবে যে অবস্থানটা তৈরি হয়েছে ধনুরাশির ক্ষেত্রে, এটা কিন্তু সত্যিই খুব ভালো অবস্থান। তবে অনেকের মনে জিজ্ঞাসা থাকছে এখন, যে এই যে মঙ্গলের যে পরিবর্তনটা হলো, মঙ্গলের পরিবর্তন হওয়া মানে শনি আর মঙ্গল এবার সামনাসামনি চলে আসলো। এর আগে কেতু আর মঙ্গলের জুতি ছিল, তার সাথে আবার রাহুর সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছিলো, কারণ কেতুর বিপরীতে রাহু থাকবেই। তো এবার মঙ্গল রাশি পরিবর্তন করে নিল, তো এবার মঙ্গলের সাথে শনির সমসপ্তম যোগ তৈরি হয়ে গেল। তো শনি থাকছে হচ্ছে সুখের ঘরে, যেটা দেবগুরু বৃহস্পতির রাশি, এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই বক্রি হচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশির উপরই দৃষ্টি দিচ্ছে। এবং মঙ্গল যে রাশি পরিবর্তন করলো, মঙ্গলও চলে আসলো কর্মের ঘরে। তো কর্মের ঘরে মঙ্গল অবস্থান করে, মঙ্গলেরও আবার চতুর্থ দৃষ্টি পড়বে রাশির উপর। তাহলে রাশিটা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে এই সময় ধনু রাশি। কারণ এই দুটি গ্রহের তো দৃষ্টি থাকবে, তারপরে কেতুর দৃষ্টি থাকছে, কারণ গুরুবদ দৃষ্টি পায় কেতুর দৃষ্টি ওখানটাতে পড়ছে, রাশিকে প্রভাবিত করবে। অর্থাৎ গুরুর রাশি ধনু রাশিকে কেতু নিজের রাশিই মনে করে। তো এই ক্ষেত্রে রাশি বিশেষ প্রভাবিত হচ্ছে। আবার দুই গুরু, দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেবেরও মিলিত দৃষ্টি যাই রাশির উপরেই পড়ছে। তাহলে রাশি কিন্তু সম্পূর্ণভাবে এই সময়কালে প্রভাবিত হচ্ছে এই ধনুরাশি। এবার শনি আর মঙ্গলের যে এই যে সমসপ্তম যোগ, তো মঙ্গল থেকে কি জিনিসটা বুঝায়? মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি, মঙ্গল হচ্ছে রক্তের কারক, মঙ্গল হচ্ছে হাতিয়ার, মঙ্গল হচ্ছে অত্যধিক সাহস, মঙ্গল হচ্ছে আত্মবিশ্বাস। যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল খুব ভালো অবস্থানে থাকে, সেই সমস্ত জাতক জাতিকারা প্রশাসন লেভেলের উচ্চপদস্থ কর্মচারী হয়, ডিফেন্স লাইনের বড় বড় অফিসার হয়, আধিকারিক হয় প্রশাসন লেভেলে, আবার বড় বড় সার্জেন্ট হয়। কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো অত্যধিক সাহসের প্রয়োজন। আর যাদের মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে, তারা কিন্তু খুব দুর্বল প্রকৃতির হয়, মানসিক দিক থেকেও হেরে যায়, একটুতেই ভয় পেয়ে যায়, ভীতু হয়ে যায়, হেরে যাওয়া, এরকম মনোভাব তৈরি হয়। তো মঙ্গল থেকে প্রশাসন জিনিসটাকে বুঝাচ্ছে। এবার মঙ্গলের সামনে শনি হচ্ছে কি শ্রমজীবী, বেতনভুক্ত, এটাই কিন্তু বুঝাচ্ছে। যেহেতু কর্মের দেবতা, প্রত্যেকেই কিন্তু কর্ম করে এগিয়ে যেতে হয়, নিজের জীবনে জীবিকা নির্বাহ করার জন্য প্রত্যেকেই কিছু না কিছু কর্ম করে। তো বেতনভুক্ত কর্মচারী, এক কথায় বলতে গেলে শ্রমজীবী মানুষ,
এবার প্রশাসনের সামনে চলে আসা মানে নিজেদের দাবি দাওয়া যা রয়েছে সব এগুলো এবার মিটমাট করো, এটাই কিন্তু বুঝাচ্ছে শনি মঙ্গলের সমসপ্তম জুতিতে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট একটা ভালো দিক উঠে আসছে এই সময়, কারণ কর্মের ঘরে মঙ্গল আর সুখের ঘরে শনি, তো শনি তো সমজীবী, তাহলে নিজেদের দাবি দেওয়া এই সময় যথেষ্ট মিটমাট হবে, তাহলে সুখ যথেষ্ট মানে পরিবেশটা ভালো হবে। এবং শনি কিন্তু সেই জিনিসটাই বুঝাচ্ছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে যে হিসাব জিনিসটা চলে আসছে, ক্যালকুলেট জিনিসটা চলে আসছে, কাগজপত্রের ব্যাপারটা চলে আসছে। কারণ শনি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি, সেরকম তৃতীয় ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে। তো তৃতীয় ঘরটা কিসের ঘর? ডকুমেন্টেন্সি, কাগজপত্র, এই সমস্ত জিনিস তো বুঝাচ্ছে, মিডিয়া, সমাজে উঠা বসা, এগুলোই বুঝাচ্ছে। তাহলে এই দিক থেকে, কাগজপত্রের দিক থেকে, দাবি দেওয়ার দিক থেকে অনেক কিছুই কিন্তু ধনুরাশি এই পরিবর্তনটাতে পেতে যাচ্ছে। তবে এই সময়কালে ধনুরাশিকে এটাও মনে রাখতে হবে যে মঙ্গলের যে দৃষ্টিগুলো, যে চতুর্থ দৃষ্টি, সেটা কিন্তু পড়ছে রাশির উপর। সপ্তম দৃষ্টি পড়ছে একদম সুখের ঘরে, আর অষ্টম দৃষ্টি পড়ছে নিজের মূল ত্রিকোণ রাশি, যেটা হচ্ছে মেষ রাশি, যেটা হচ্ছে পঞ্চম ঘর। তো এই সময়কালে বিশেষভাবে মনে রাখতে হবে, যেহেতু রাশির উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে, তাহলে এখানটাতে কিন্তু বিশেষভাবে আবার ধৈর্যেরও প্রয়োজন রয়েছে। কারণ রাশিকে মঙ্গল প্রভাবিত করবে, গুরুর রাশিকেই দেখছে, গুরুর যেরকম মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম সাধারণ রাশিকেও দেখছে। তো নিজের তাড়াহুড়া পারাপারি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে এবং ধৈর্য জিনিসটা বজিয়ে রেখেই কাজ করতে হবে। তো যাই হোক, মঙ্গল যে তিনটি নক্ষত্রে অবস্থান করবে সেটা হচ্ছে উত্তরা ফাল্গুনী তিনটি চরণই পড়ছে এই কন্যা রাশিতে, এবং তার সাথে পড়ছে হস্তা নক্ষত্র 4টি চরণ এবং চিত্রা নক্ষত্রের 2টি চরণ। মঙ্গল অবস্থান করছে কোথায়? বুধের ঘরে, কন্যা রাশিতে। তো বুধের ঘরে, বুধ হচ্ছে কি শত্রু মঙ্গলের, তাহলে মঙ্গল হচ্ছে সেনাপতি, তাহলে শত্রুর ঘরে যখন মঙ্গল অবস্থান করে তাহলে এমনিতেই তো পজিশন বলি হয়ে গেল। কারণ সেনাপতি শত্রুদের ঘরে গেলে এমনিই তাকে বলি, সাহস, অত্যধিক সাহসের প্রয়োজন। তাহলে এখানটাতে মঙ্গল কিন্তু ভালো প্রভাবটা দিবে এই ধনুরাশিকে। তো উত্তরা ফাল্গুনী নক্ষত্রের যে দ্বিতীয় চরণ, এই চরণে থাকবে হচ্ছে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। এবং এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব এই সময়কালে আবার অষ্টম ঘরে অবস্থান করছে, নবমপতি, ভাগ্যের ঘরের অধিপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে বুধের সাথে। এবং বুধের সাথে যে জুতিটা তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, তার কিন্তু মিলিত প্রভাব আবার পড়ছে রাশির দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘরে। অর্থাৎ সরকারের দিক থেকে যারা সরকারের বিরুদ্ধে কোনো রকম কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন, তাদের কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে। ভূমি সংক্রান্ত কাজের ব্যাপার হোক, এই সমস্ত কাজ হবে। বা যাদের প্রমোশন লেটার আটকে রয়েছিল, বেতন বৃদ্ধির যোগ রয়েছিল, মানে বেতন বৃদ্ধির ব্যাপার ছিল, এইগুলো কাজ যথেষ্ট ভালো হবে। নিজের দায়িত্ব ও নিজের কর্তব্যকে এই সময় পূরণ করতে পারবে। এবং তার সাথে যারা সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্ম করছেন, তাদের কিন্তু মানে এটা একটা খুব ভালো সময় হতে যাচ্ছে। সরকারের দিক থেকে রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, এই সমস্ত পাওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে এই ধনুরাশির। সেই রকম কিন্তু যারা ব্যবসায়িক মানুষ, যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময়। যারা সরকারের সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন, মালপত্র সাপ্লাই হোক বা অন্য কোনো ক্ষেত্রে, সেই সমস্ত কাজগুলো হবে। যারা বড় বড় টেন্ডারের আশায় রয়েছেন, যারা ধরাধরি করছেন ভিতরে টেন্ডারের ব্যাপারে হোক বা কোনো প্রজেক্টের ব্যাপারে হোক, সেই কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে এই ধনুরাশির ক্ষেত্রে। আবার যারা সরকারি কর্মলাভের চেষ্টা করছে বা বেসরকারি কোনো কর্মলাভের চেষ্টা করছে, যারা বড় বড় এক্সামের জন্য নিজেকে তৈরি করছেন, তাদের জন্য একটা অনুকূল পরিবেশ, কিংবা যাদের কল লেটার, প্রমোশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে, সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে হবে। পিতামাতাদের সন্তানের উপর দুশ্চিন্তা দূর হবে। সন্তান যে কর্ম করবে সেই কর্মেই কিন্তু এই সময়কালে বিশেষ উন্নতির যোগ রয়েছে। জায়গা জমি সংক্রান্ত যারা কাজে যুক্ত রয়েছেন বা কোনো সমস্যায় পড়েছেন, সেই সমস্যারও এই সময় সমাধান হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো আত্মীয় স্বজনদের সাথে কোনো বিবাদের ব্যাপার উঠে আসে, সেই ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে সমস্যার সমাধান হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট হবে। যাদের সরকারি কাগজপত্রের কোনো ব্যাপার রয়েছে, বিদেশে থাকার, গ্রিন কার্ড, ভিসা, এই সমস্ত কাজগুলোও কিন্তু এই নক্ষত্রে থাকাকালীন মঙ্গল সাপোর্ট করবে এই ধনুরাশিকে। এরপরে আগস্ট মাসের 14 তারিখ থেকে একদম সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত হস্তা নক্ষত্রে চলে আসবে হচ্ছে এই মঙ্গলদেব।
এই সময়কালে আবার সূর্যও রাশি পরিবর্তন করে নেবে, সূর্যও চলে আসবে ভাগ্যের ঘরে। আর বুধ আগস্টের 30 তারিখ পর্যন্তই থাকবে এই অষ্টম ঘরে, যেটা হচ্ছে কর্কট রাশি। এই সময়কালেও কিন্তু নিজের মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, একটা আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে, মনের জোর যথেষ্ট থাকবে। শিক্ষার দিক থেকেও এই সময়কালে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা বিশেষজ্ঞ যারা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন বা যারা বড় বড় ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়কাল আবার যথেষ্ট ভালো হবে। বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। যারা রক্তের উপর গবেষণা করছেন, এই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই নক্ষত্রে, হস্তা নক্ষত্রে। মনের মধ্যে একটা যথেষ্ট ফুর্তি থাকবে, এগিয়ে যাওয়ার যথেষ্ট মনোভাব কিন্তু এই সময়কালে পাবে এই ধনুরাশি। ভাগ্যের সঙ্গও পাবে। এই যে হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রমা, আর অধিপতির দেবতা কিন্তু সূর্যদেবও কিন্তু এই সময়কালে নিজের রাশিতেই অবস্থান করবে। অতএব সমস্ত দিক থেকে একটা ভাগ্যের সঙ্গ এই সময়কালে পাবে। এই যে ঢাইয়া চলছে, শনিদেবের ঢাইয়া, তো ঢাইয়ার যে একটা প্রভাব, এর আগে তো সাড়ে সাতির প্রভাব দেখেছিল, সেই সাড়ে সাতির প্রভাব আর এই ঢাইয়ার প্রভাব, এই প্রভাবের মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকবে এই সময়কালে। এরপরে সেপ্টেম্বরের 3 তারিখ থেকে এই মঙ্গল অবস্থান করবে নিজেরই নক্ষত্র, সেটা হচ্ছে চিত্রা নক্ষত্রে। এটা অবস্থান করবে হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত, 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। তো দুটি চরণ পড়ছে এই কন্যা রাশিতে, আর দুটি চরণ পড়ে যাচ্ছে হচ্ছে তুলা রাশিতে। তো যেহেতু কন্যা রাশিতে পড়ছে এই মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্র, তো মঙ্গলের যে একটা পরিশ্রম, মঙ্গলের যে একটা ঊর্জা, মঙ্গলের যে একটা পুরুষার্থ, পরাক্রম করার যে ক্ষমতা, এর সাথে কিন্তু বুধেরও প্রভাবটা চলে আসবে। মঙ্গল নিজের নক্ষত্র অবস্থান করছে, গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন তার বলে বৃদ্ধি পেয়ে যায়, এটা তো স্বাভাবিক, এটা জ্যোতিষীয় সূত্র। এবার বুধেরও কিন্তু একটা প্রভাব চলে আসবে। বুধ হচ্ছে কি যুক্তি, তর্ক, বুদ্ধি, স্মরণশক্তি, ম্যানেজমেন্ট করার ক্ষমতা, এই জিনিসগুলোও চলে আসবে। এবং চিত্রা যে নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি যেরকম মঙ্গল, সেরকম কিন্তু অধিপতি দেবতা হচ্ছে আবার বিশ্বকর্মা। এবার মঙ্গল অবস্থান করছে কর্মের ঘরে, শনির সাথে সমসপ্তম যোগ, তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার সেই চতুর্থ ঘরে, এবং অষ্টম দৃষ্টি পড়ছে আবার শিক্ষার ঘর। তো যারা বড় বড় বিল্ডিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছে, বড় বড় নির্মাণ কার্যের সাথে যুক্ত রয়েছেন, রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বড় বড় কাজ করছেন, তো একটা বড় কাজ করতে গেলে তো শুধু বিল্ডিং খাড়া করে দিলাম তাহলে তো হবে না, সেটাকে তো আবার সাজাতে হবে, ফিনিশিং দিতে হবে। এটাই কিন্তু বিশ্বকর্মা এই নক্ষত্রের অধিপতি দেবতা। তো বিশ্বকর্মা, আমাদের জ্যোতিষশাস্ত্র বলে বিশ্বকর্মা দ্বারা যে কার্য নির্মিত হয় সেখানটাতে বাস্তু দোষ বলে কিছু থাকে না, যার জন্য এটা কিন্তু খুব পবিত্র নক্ষত্র, চিত্রা নক্ষত্র। এই নক্ষত্রে ভূমি পূজা, তারপরে বড় বড় বিল্ডিং বা যে সমস্ত বড় বড় নির্মাণ কার্য হয়, সেই কাজগুলো কিন্তু এই চিত্রা নক্ষত্রে করে। এবং বিশ্বকর্মা ঠাকুরের কিন্তু পূজাটাও দেয়, বিশ্বকর্মা দেবতার পূজাও দেয়। তো এই নক্ষত্রটা এতটা পবিত্র নক্ষত্র, তো এই নক্ষত্রে যখন এই মঙ্গল অবস্থান করবে এই সময়কালে, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে, বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে সফলতা পাবে। এই সমস্ত কাজের ক্ষেত্রে যারা মাল সাপ্লাই করছেন বা অন্যান্য আনুষঙ্গিক কাজ, যেরকম ডেকোরেশনের কাজ রয়েছে, বহু রকম কাজ রয়েছে, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে উন্নতির শিখরে যাবে। অথবা এই সমস্ত কাজ যারা পড়াশোনা করছেন, এই সমস্ত কাজের ক্ষেত্রে তারাও কিন্তু বিশেষ সফলতা পাবে। তারাও যদি চাকরি বাকরির চেষ্টা করে, সেটা দেশি হোক বা বিদেশি হোক, বড় বড় কোম্পানি রয়েছে, সেখানটাতেও কিন্তু একটা কর্মের সন্ধান কিংবা কর্মলাভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই ধনুরাশির ক্ষেত্রে। তো যাই হোক, এরকমই প্রভাব পড়বে এই 3টি নক্ষত্রের উপর, মঙ্গলের এই প্রভাব। তবে এই সময়কালে বিশেষভাবে সাবধান, নিজের খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। মঙ্গল শত্রুদের ঘরে অবস্থান করছে, শরীরচর্চা অবশ্যই করতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এই সমস্ত করতে হবে। কারণ শত্রুদের ঘরে যখন মঙ্গল অবস্থান করে তখন কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ অবস্থায় থাকে, এবং রাশির উপর দৃষ্টি থাকছে, একটু তো অধৈর্য হলে হবে না, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা উচ্চ রক্তচাপের জনিত অবস্থাতে ভুগছেন, তারা নিজেদের শরীরচর্চা, শরীরের স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। এই সময়কালে কোন উপাচার করবে? এই সময়কালে একটি উপাচার, সবথেকে ভালো উপাচার, সেটা হচ্ছে হনুমানজির নাম করা। বজরং বাণ, হনুমান চল্লিশা, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে প্রত্যেক দিন পাঠ করবেন। বজরংবলীর দর্শন করবেন, বজরংবলীকে সিঁদুর অর্পণ করবেন, বজরংবলীকে মিঠা পাতা পান দেবেন উইথ গ্লুকাগন দিয়ে। এই সমস্ত জিনিস করলে যথেষ্ট ভালো ফল পাবে। বজরংবলীর মন্দিরে জটাওয়ালা নারকেল দান করবেন,
খুবই ভালো ফল পাবেন, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম এই ধনুরাশিকে নিয়ে। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।